হাই এভরিওয়ান। গত দুইটা ভিডিওতে তো আমরা ফিজিক্সের বল অধ্যায়ের থিওরি এবং বিভিন্ন সূত্র শিখেছি, তাই না? এই সূত্র আর থিওরি যে এত কষ্ট করে আমরা শিখলাম, এটা দিয়ে আমরা তো ম্যাথ করা লাগবে, তাই না? দিন শেষে আমরা যতই সূত্র পড়ি, যতই থিওরি পড়ি, এগুলার উপরে তো আমাদের অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করা লাগবে, তাই না? তাহলেই তো আমরা বুঝতে পারবো যে আমি যে এত কষ্ট করে থিওরি গুলা পড়লাম, সূত্রগুলা মুখস্থ করলাম, কেন করলাম। তো আর আমাদের পরীক্ষাতেও কিন্তু ম্যাথই আসে। সো আমাদের ম্যাথ প্র্যাকটিস করা লাগবে। তো তার জন্যই আজকের ভিডিওতে আমরা বেশ কয়েকটি ম্যাথ সলভ করব। আর তোমরা যদি ভালো করে বুঝতে পারো ম্যাথগুলো, তাহলে তোমরা তোমাদের বইয়ের যে কোনো প্রবলেম সলভ করতে পারবা। তো তোমাদের জন্য কয়েকটা ম্যাথ আমি এখানে দিয়ে রাখছি। তো প্রথমে আমি যে ম্যাথটা সলভ করার ট্রাই করব, সেটা হচ্ছে এখানে দেখো আমি কোশ্চেনটা দিয়ে রাখছি। কি লেখা আছে? লেখা আছে 5 মিটার পার সেকেন্ড বেগে চলন্ত 20 কেজি ভরের বস্তুর উপরে কত বল প্রয়োগ করলে 5 সেকেন্ড পর এর বেগ কত হবে? 20 মিটার পার সেকেন্ড হবে। তোমরা যখন ম্যাথের প্রশ্নগুলা পড়বা, পড়ার ক্ষেত্রে তোমরা কি করবা? কি কি ডাটা দেওয়া আছে তার নিচে আন্ডারলাইন করে ফেলো। তাহলে তুমি প্রশ্ন পড়া অবস্থায় কিছুটা সলভের দিকে আগাই যাচ্ছ, তাই না? তো এখানে কি কি ডাটা দেওয়া আছে? আদি বেগ দেওয়া আছে, বলছে যে এত বেগে চলতেছিল। শেষ বেগ দেওয়া আছে, ভর দেওয়া আছে, আর বল নির্ণয় করতে বলছে। বল কত সেটা নির্ণয় করতে হবে। এখানে কি দেওয়া আছে? টাইমও দেওয়া আছে। তো আমরা কি কি দেওয়া আছে এটা লিখে ফেলি। এখানে ইউ আদি বেগ কত দেওয়া আছে? 5 মিটার পার সেকেন্ড। ভি কত দেওয়া আছে? 20 মিটার পার সেকেন্ড। টাইম দেওয়া আছে কত? দেখো, 5 সেকেন্ড। 5 সেকেন্ড। ভর দেওয়া আছে, এম সমান কত দেওয়া আছে? এম সমান, হ্যাঁ, 20 কেজি দেওয়া আছে। আর বের করতে হবে কি? বের করতে হবে বল। বলকে কি দ্বারা প্রকাশ করে? এফ দ্বারা প্রকাশ করে। আমাদের এটা বের করা লাগবে, তার জন্য এখানে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিছি, যেটা আমাকে বের করা লাগবে। আমরা তো জানি, আমরা সলভ শুরু করি। আমরা তো জানি যে নো সরি উই নো দ্যাট বল সমান কি? বল এফ ইকুয়াল এম এ। তো এইখানে দেখো, আমার বের করতে হবে কি? এফ। আমি এফ জানি না। এ যেটা আছে সেটাও তো আমি জানি না। একটা সমীকরণ থেকে আমি একটা জানি নার মান বের করতে পারবো, অর্থাৎ একটা সমীকরণ সমাধান করলে আমি একটা চলকের মান বের করতে পারবো। এখানে জানি না এফ এর মান, জানি না এ এর মান। তাহলে আমার দুইটাই জানি না। যদি দুইটাই না জানা থাকে, সেই ক্ষেত্রে সলভিং এর জন্য কয়টা সমীকরণ লাগে? দুইটা সমীকরণ লাগে। তাহলে এখানে এ তো জানি না, তার কারণে আমার এরও একটা সূত্র ব্যবহার করা লাগবে। সূত্রটা কি তাইলে? এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। দেখো কেন এই সূত্রটা আমি লিখলাম, কারণ এখানে আমি ভি জানি, ইউ জানি, টি জানি, তিনটাই তো জানি। তাহলে জানি না কে? শুধু এ জানি না। তাহলে এখান থেকে তো আমি ইজিলি এর মান বের করতে পারবো, তাই না? তো তাহলে এ সমান কি হবে? বা এ সমান 20 - 5/5। কাটাকাটি করো, তারপরে সুতরাং এ সমান কত আসবে? 3 মিটার পার সেকেন্ড স্কয়ার হবে না? দেখো, আমি এখানে কিন্তু আগে একক লিখি নাই। তুমি যদি এদিকে একক লিখতা, অর্থাৎ 20 পরে তুমি যদি মিটার পার সেকেন্ড লিখতা, 5 এর পরে মিটার পার সেকেন্ড লিখতা, কিন্তু এই 5 এর পরে সেকেন্ডটা না দিতা, তাহলে কিন্তু তোমার ম্যাথ কেটে দিবে স্যারে। তাহলে যদি একক দাও, সবার সাথে দেওয়া লাগবে। আর যদি না দাও, কারোর সাথে দেওয়ার দরকার নাই। দিন শেষে তুমি যখন ত্বরণের মানটা লিখবা তখন লিখে দিবা, কিন্তু এখানে লেখার সময় তোমাকে মাস্ট একক দেওয়া লাগবে। তো এখানে আমি কি পেয়ে গেছি? এ এর মান পেয়ে গেলাম না? তাহলে এখান থেকে বা এফ সমান, আমি এম এর মান কত জানি? 20। এর মান কত জানি? 3। তাহলে কত হইলো? 60। 60 বলের একক কি? নিউটন। সুতরাং এফ সমান কত? 60 নিউটন। দেখছো কি ইজিলি সলভ করে ফেলছে এই ম্যাথটা। এইভাবে ফিজিক্সের ম্যাথ সলভ করা অনেক সোজা। সব কিছুই দেওয়া থাকে, শুধু তোমাকে মাথাটা একটু খাটাইতে হবে যে কি কি দেওয়া আছে, কি বের করা লাগবে।
হ্যাঁ, আর সূত্র অনেক বেশি না, জাস্ট তোমাকে একটু ভালোভাবে মাথাটা খাটাইতে পারলে তুমি ম্যাথ সলভ করতে পারবা। আমি অলওয়েজ বলি ফিজিক্স অনেক মজার সাবজেক্ট, অনেক মজার সাবজেক্ট, খুব ইজিলি ম্যাথ সলভ করা থাকে, খুব ইজিলি ম্যাথ সলভ করতে পারবা, ম্যাক্সিমাম ডাটাই তোমাকে দেওয়ার থাকে, আর তোমার দুই একটা বের করা লাগে, ইজি। এখন আসো আমরা অন্য একটা ম্যাথ দেখি, খুবই সহজ একটা ম্যাথ। একটা বস্তুর ভর দেওয়া আছে, কি দেওয়া আছে, ভর এম দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, বেগ দেওয়া আছে ভি। আমাকে বের করা লাগবে কি, ভরবেগ। ভরবেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা। তো তোমরা ম্যাথ করার সময় যখন তোমরা সৃজনশীল প্রবলেম সলভ করবা, এখানে লিখে দিবা, এখান দিয়ে লিখবা যে এখানে, তারপরে আবার এম লিখবা, এম কত কেজি, 100 কেজি, ভি কত দেওয়া আছে, 3 মিটার পার সেকেন্ড, আর পি বের করতে হবে। এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে কি, যখন তোমরা সৃজনশীল সলভ করবা, লিখে দেওয়া লাগবে এই যে এম, এম দ্বারা কি প্রকাশ করছো, তুমি ভর প্রকাশ করছো, এখানে বেগ প্রকাশ করছো, আর এখানে ভরবেগ প্রকাশ করতেছো, ভরবেগ। এখন কথা হলো যে তুমি তো বলতে পারবা এটা তো এমনিই দেখে বোঝা যায় যে এখানে এম দ্বারা ভর মিন করে, এটা বোঝা যায়, স্যাররাও এটা বুঝে, কিন্তু কিছু কিছু স্যার আছে যখন তোমার এক্সামের সময় খাতা দেখবে, দেখার পরে উনি বুঝলেও বুঝবে না। কেন বুঝবে না, কারণ তুমি এখন শিখতেছো, তুমি 9-10-এ যখন আসছো তখন তুমি ফিজিক্স ধরছো, তুমি ফিজিক্স এখন শিখতেছো, এখনই যদি তুমি শর্টকাট করো তাহলে ফিউচারে কি করবা। তার জন্য স্যারে বুঝেও বুঝে না, তার জন্য আমরা কি করব, সলভ করার সময় লিখে দিব পাশে। তাহলে আমরা জানি কি, উই নো দ্যাট ভরবেগ, ভরবেগ একদম সিম্পল একটা ম্যাথ, পি ইকুয়াল এম ভি। এম এর মান কত দেওয়া আছে, আমার 100 কেজি দেওয়া আছে, আর ভি এর মান 3, তাহলে কত হইলো, 300। ভরবেগের একক কি, কেজি মিটার পার সেকেন্ড। দেখছো কত ইজি একটা ম্যাথ। এইরকম ইজি ম্যাথ গুলো দিতে দিতে আমরা আস্তে আস্তে কঠিনের দিকে যাব। এগুলো তোমাদের নরমালি ইয়াতে আসে, এমসিকিউ সলভের ক্ষেত্রে আসে। এখন আসো আমরা অন্য একটা ম্যাথ সলভ করার ট্রাই করি। কি লেখা আছে, 20 কেজি ভরের, আমি আগেই বলেছিলাম যখন আমরা প্রশ্ন করব তখন আমরা কি কি ডাটা দেওয়া আছে তার নিচে আন্ডারলাইন করব, তাহলে প্রশ্ন পড়া অবস্থায় আমরা সলভিং এর দিকে একটু আগেই যাচ্ছি। 200 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থা, স্থির অবস্থা মানে কত, ইউ জিরো, ইউ জিরো আদিবেগ জিরো থেকে যাত্রা শুরু করে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলছে, তাহলে এটা কি দেওয়া আছে, এ দেওয়া আছে। আবার 6 সেকেন্ড পরে তার ভরবেগ কত, 6 সেকেন্ড টাইম দেওয়া আছে, তাহলে তার ভরবেগ নির্ণয় করতে হবে, পি নির্ণয় করা লাগবে। কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ভর দেওয়া আছে, এম দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, টি দেওয়া আছে, আমাকে পি বের করতে হবে। তা আমরা তো জানি সলভের ক্ষেত্রে আমরা জানি কি, উই নো দ্যাট পি ইকুয়াল এম ভি। এখন এখানে দেখো বলছে কি 6 সেকেন্ড পরে ভরবেগ, তাহলে এই ইউ দিয়ে তো আমি করতে পারবো না, কারণ 6 সেকেন্ড যেহেতু ত্বরণ আছে, আদিবেগ দেওয়া আছে, 6 সেকেন্ড পর ত্বরণ যেহেতু আছে, 6 সেকেন্ড পর কি বেগ একই থাকবে, কখনোই না। তাহলে আমাকে এখানে কি বের করা লাগবে, ভি এর মানটা বের করা লাগবে। দেখো ভাইয়া এই সমীকরণে আমি জানি না কয়টার মান, দেখো আমি জানি না, এটার মানও জানি না, এটার মানও জানি না, তাহলে কি এখান থেকে সরাসরি আমি সলভ করতে পারবো না। যদি দুইটা না জানি সেক্ষেত্রে আমার আরেকটা যেটা জানি না তার জন্য আলাদা একটা সমীকরণ লাগবে, তাই না। তো সমীকরণটা কোথা থেকে আসে, আমরা তো জানি a ইকুয়াল v মাইনাস ইউ বাই টি, এই সূত্র তো আমরা জানি। বের করা লাগবে কার মান, ইউ এর মান না, ইউ এর মান আমরা বের করব, তাহলে ইউ রে এক পাশে নিয়ে আসবো। বিষয়টা এরকম, ধরো একটা জায়গায় 50 জন মানুষ দাঁড়ায় আছে, তাদের ভিতরে একজন চোর আছে। এখন তুমি যখন চোরের বিচারটা করবা তখন কি চোরের সবার সাথে রাখবা, কখনোই না, তারে আলাদা করে নিয়ে আসবা। তাহলে এখানে অপরাধীকে, ভি অপরাধী না, আমরা এটার এক পাশে নিয়ে আসবো তার জন্য। তাহলে এটা আছে ভাগে, এখানে আসলে কি হবে, গুণ হবে, ভি মাইনাস ইউ। এখন এখান থেকে এটা এই পাশে আসলে কি হবে, এটি প্লাস ইউ ইকুয়াল ভি না। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। ইউ এর মান কত দেওয়া আছে, 0 দেওয়া আছে, প্লাস এর মান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, টি এর মান কত দেওয়া আছে, তা 6 দেওয়া আছে। তাহলে ভি সমান কত হবে, 12 মিটার পার
সেকেন্ড, আমাদের ভি চলে আসছে তাই না? এখন ভি যদি এখানে বসাই দিই, এম এর মান তো আমি জানি 200 কেজি, ভি এর মান কত 12, তাহলে কত হচ্ছে হিসাব করো তো, 12 দুগুণে 24, 00, তাহলে এত 2400 কেজি মিটার পার সেকেন্ড। দেখছো কত ইজিলি সলভ হয়ে গেছে। ফিজিক্সের প্রতিটা ম্যাথই এরকম, তুমি যদি প্রবলেম বুঝতে পারো কি বের করতে হবে, কি দেওয়া আছে, দেখবা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবা। ফিজিক্স কঠিন না যদি বুঝতে পারো। আসেন আমরা আরেকটা ম্যাথ সলভ করার চেষ্টা করি। কি দেওয়া আছে যে একটা বস্তুর যাত্রাকালের দ্বিতীয় সেকেন্ডের বেগ কত দেওয়া আছে, 4 মিটার পার সেকেন্ড দেওয়া আছে, এবং চতুর্থ সেকেন্ডের বেগ দেওয়া আছে 6 মিটার পার সেকেন্ড। এই সময়ের মধ্যে যদি ভরবেগের পরিবর্তন হয় 20 কেজি মিটার পার সেকেন্ড, তাহলে বস্তুর ভর কত, এম বের করা লাগবে তাই না? এখন এখানে দেখেন দুইটা বেগ দেওয়া আছে, একটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ডে, আরেকটা দেওয়া আছে কোন সেকেন্ডে, আরেকটা দেওয়া আছে চতুর্থ সেকেন্ডে। তাহলে এখানে আমরা ট্রাই করি করার। দেখেন ভরবেগের পরিবর্তন দেওয়া আছে, আমরা তো জানি ভরবেগ পি তাই না? এখন পরিবর্তন দেওয়া আছে, যদি কোনো কিছুর পরিবর্তন হয় তখন আমরা এটাকে কি দিয়ে প্রকাশ করি, ডেল। এই যে পি এর আগে একটা ডেল দিলাম, এটার মানে কি পরিবর্তন হচ্ছে, কিসের পরিবর্তন হচ্ছে, ভরবেগের পরিবর্তন হচ্ছে। তাহলে ভরবেগের পরিবর্তন কত দেওয়া আছে, 20 কেজি মিটার পার সেকেন্ড। এখন আমার তো বেগ দুইটা দেওয়া আছে, এই সময়ের মধ্যে বেগের দুইটা মান দেওয়া আছে, তাহলে বেগেরও তো তাহলে পরিবর্তন হচ্ছে। বেগের কতটুকু পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা ভি ডেল দিতে পারি না, বেগের পরিবর্তন কত হচ্ছে 6 মাইনাস 4, তাহলে কত হইতেছে 2 মিটার পার সেকেন্ড, বেগের পরিবর্তন হচ্ছে এতটুকু। তাহলে এখান থেকে আমাকে বলছে কি বের করার জন্য, বলছে যে বস্তুর ভর নির্ণয় করার জন্য তাই না? তাহলে আমরা কি জানি, উই নো দ্যাট, আমরা জানি যে পি ইকুয়াল এম ভি তাই না? আমি একটু গ্যাপ গ্যাপ করে কেন লিখতেছি, কারণটা হচ্ছে আমরা জানি পি ইকুয়াল এম ভি, এখানে তো পরিবর্তন দেওয়া আছে, তাহলে এখানে যদি আমি একটা ডেল দিয়ে দিই, কিসের পরিবর্তন হচ্ছে, ভরবেগের পরিবর্তন হচ্ছে। তাহলে ভরবেগের পরিবর্তন কেন হয়, বেগের পরিবর্তনের কারণে তো ভরবেগের পরিবর্তন হয়। নরমালি একটা বস্তুর ক্ষেত্রে এম তো একই থাকে নাকি এম এর পরিবর্তন হয়, এম তো পরিবর্তন হয় না বস্তুর ক্ষেত্রে। তাহলে একটাই বস্তু, তাহলে এখানে কিসের পরিবর্তন হবে, বেগের যদি পরিবর্তন হয় তাহলেই ভরবেগের পরিবর্তন হবে, কারণ এই বস্তুর ক্ষেত্রে তো এম এর মানের পরিবর্তন হবে না। তাহলে আমি ভরবেগের পরিবর্তন ইকুয়াল এম বেগের পরিবর্তন লিখতে পারি। এখান থেকে আমাকে বের করতে হবে কাকে, এম কে বের করতে হবে। অপরাধী কে, অপরাধী হচ্ছে এম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না ডেল পি বাই ডেল ভি ইকুয়াল এম, বা এম ইকুয়াল আমি কি লিখতে পারি যদি ঘুরাই লিখি, ডেল পি বাই ডেল ভি। এখন এখানে পি এর মান কত দেওয়া আছে, ডেল পি এর মান 20, আর ভি এর মান কত দেওয়া আছে 2, তাহলে কত হবে, এটা কাটাকাটি করে দাও 10, তাহলে কত হয়েছে 10 কেজি, এম এর মান 10 কেজি। দেখছো ম্যাথটা প্রথমে যদি আমি দেখে অনেক কঠিন মনে হলেও খুব ইজিলি সলভ করা যায় না? একবারে বলছি ফিজিক্স অনেক সহজ যদি বুঝতে পারো। এতক্ষণ তো আমরা ভরবেগের ম্যাথ সলভ করছি তাই না? এখন আমরা ভরবেগের সংরক্ষণশীলতার একটা ম্যাথ সলভ করার ট্রাই করি। কি দেওয়া আছে দেখো, প্রশ্নটা আগে আমরা পড়ি। 700 কেজি একটা ভর দেওয়া আছে, একটা এম আছে, 700 কেজি ভরের একটা গতিশীল ট্রাক বেগে যাচ্ছিল, কত বেগে, 20 মিটার পার সেকেন্ড বেগে 1300 কেজি ভরের একটা স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার পরে দুটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে। দেখো কেমনে চলছে, মিলিত হইছে, দুটোটা একসাথে চলতেছে। ট্রাক দুটির মিলিত বেগ কত, দুইটা যখন একসাথে চলতেছে দুজনের মিলিত বেগ কত সেটা বলছে। তাহলে এখানে দুইটা ভর দেওয়া আছে, তাহলে একটা হচ্ছে m1 আর একটা হচ্ছে কত m2। এখানে প্রথম ট্রাকের বেগ দেওয়া আছে, আদি বেগ কত দেওয়া আছে u, তাহলে u দুইটাই দেওয়া আছে, একটা প্রথম ট্রাকের একটা দ্বিতীয় ট্রাকের। এটা ছিল স্থিতিশীল অবস্থায় দ্বিতীয় ট্রাকটা, তাহলে এখানে কত হবে,
u2 হবে, আর এটা হবে u1। এখন দুইটার মিলিত বেগ একসাথে চাইছে, তাহলে আমরা আগে এখানে কি কি আছে সেগুলো লিখে ফেলি। এখানে দেখো m1 আছে কত, m1 হচ্ছে 700 কেজি, 700 কেজি। m2 আছে, m2 কত দেওয়া আছে 1300 কেজি, 1300 কেজি। u1 আছে, u1 কত আছে 20 মিটার পার সেকেন্ড। u2 কত আছে, দেখছো এখানে লেখা আছে যে স্থিতিশীল, মানে স্থির অবস্থায় আছে। যদি স্থির অবস্থায় থাকে দ্বিতীয়টা কি, তাহলে আদিবেগ কত, u মানে আদিবেগ না, তাহলে আদিবেগ তো 0 মিটার পার সেকেন্ড। এখন আসো দুইটার মিলিত বেগ, দুইটা বস্তুর তো মিলিত বেগ সমান হবে, যেহেতু একসাথে চলতেছে। তাহলে আমি ধরে নিলাম যে v1 ইকুয়াল v, v2 ইকুয়াল v, কারণ দুই গাড়ি একসাথে চলতেছে, তাহলে দোনোটার মিলিত বেগ তো v হবে, ধরে নিলাম সেম দুইটার। এখন আমরা কি জানি, উই নো দ্যাট, সরাসরি সূত্রে সংরক্ষণশীলতার সূত্র কি ভরবেগের, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল m1 v1 প্লাস m2 v2। এখানে কেন আমি v1 সমান v লিখছি, v2 সমান v লিখছি, এখন বুঝতে পারবা তোমরা। এখানে পরের লাইনে আমি কি লিখতে পারি দেখো তো, এখানে পরের লাইনে আমি কি লিখতে পারি না তাদের ভর। তাহলে একটার ভর কত দেওয়া আছে 700 কেজি, 700 ইন্টু এটা কত দেওয়া আছে u1, u1 দেওয়া আছে 20 প্লাস m2 কত আছে 1300 কেজি ইন্টু u2 0 ইকুয়াল। এখন এখানে m1 কত দেওয়া আছে 700 কেজি ইন্টু কত হবে v হবে না, v1 সমান v যেহেতু মিলিত বেগ, আর এটা হচ্ছে কত 1300 কেজি ইন্টু v2 সমানও তো সেম। আচ্ছা, এখান থেকে তাহলে কত হয় 7 দুগুণে 14, 0 0 0, এতই তো হয় তাই না। আর এখানে কত হয় 0। এই দুই জায়গা থেকে কে কমন যায় দেখো তো, যদি তুমি এভাবে করো তাও করতে পারবা, এখন যদি তুমি অন্যভাবে করো তাও করতে পারা। 700 ভি আর 1300 ভি যদি যোগ করো তাহলে কত হবে 2000 ভি হবে না, এটাই তো হচ্ছে তাই না। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, 14000 ভাগ কত হইতেছে 2000 ইকুয়াল ভি হচ্ছে না, কারণ ভি আমাকে তো দিন শেষে বের করা লাগবে। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটাকাটি, তাহলে এটা কাটা, তাহলে কত হইতেছে 7 হইতেছে না। সুতরাং ভি সমান কত 7 মিটার পার সেকেন্ড হয়ে গেল না আমার ভি এর মান। এই ভিটাই হচ্ছে কি দুইজনের মিলিত বেগ। আশা করি তোমরা এই ম্যাথটাও বুঝতে পারছো। এখন আমরা যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে আমাদের বইয়ের মহাকর্ষ রিলেটেড যে টপিকটা আছে সেটা থেকে। কি দেওয়া আছে দেখো, প্রশ্নটা আগে দেখো। দুটি গোলকের ভর যথাক্রমে একটা দেওয়া আছে 35 কেজি আর একটা দেওয়া আছে 20 কেজি। তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে ভাইয়া 0.2 মিটার। বস্তুদ্বয়ের মধ্যবর্তী বলের মান কত। এখন আমরা তো জানি মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু পরস্পরের কি করে আকর্ষণ করে। তো এই দুইটা বস্তু আমি যদি ধরে নিই, একটা বস্তু এটা আরেকটা বস্তু এটা, এটার ভর হচ্ছে কত 35 কেজি, এটার ভর হচ্ছে 20 কেজি। হ্যাঁ, এখন তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, কারণ আমরা কি বলছি এই যে মহাকর্ষ বল কাজ করে কোথা থেকে কোথা পর্যন্ত কাজ করে, ভর কেন্দ্র থেকে ভর কেন্দ্র পর্যন্ত। নরমালি গোলকের ভর কেন্দ্র কোথায় থাকে, তাদের ভর কেন্দ্র তাদের কেন্দ্রেই থাকে ভর কেন্দ্র গোলকের ক্ষেত্রে। তাহলে আমার কেন্দ্র থেকে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বের মান দিয়ে দিছে, কত দিছে সেটা 0.2 মিটার। দেখো এখানে কিন্তু আরেকটা মান দিয়ে দিছে তারা, এই যে মহাকর্ষীয় ধ্রুবক যেটা জি এর মান, সেটার মানও কিন্তু তারা দিয়ে দিছে প্রশ্নের মধ্যে 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, ঠিক আছে না। তো এখানে এটার মান হচ্ছে ধরো m1 আর এটার মান হচ্ছে m2, আর মধ্যবর্তী দূরত্ব কি দেওয়া আছে r দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, উই নো দ্যাট, আমরা জানি বল, বলের সূত্র কি, মহাকর্ষ বলের সূত্র কি,
অবশ্য বলের সূত্র হচ্ছে F ইকুয়াল G ইন্টু M1 M2 বাই আর স্কয়ার, তাই না? M1 M2 তুমি ক্যাপিটাল লেটারে দিতে পারো, স্মল লেটারে দিতে পারো, যেখানে যেহেতু আমরা এখানে স্মল লেটার দিয়ে প্রকাশ করছি এখানে স্মল লেটারে দিই M1 M2 বাই আর স্কয়ার। এখন জাস্ট মানগুলো বসাই দাও। জি এর মান তো দেওয়াই আছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, আর এখানে এম এর মান কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে একটা হচ্ছে 35 কেজি আর একটা দেওয়া আছে কত 20 কেজি, আর নিচে আর এর মান দেওয়া আছে 0.2 স্কয়ার। এখন আমরা ক্যালকুলেটরে জাস্ট মানগুলো বসালেই আমাদের আনসার পেয়ে যাচ্ছি। অনেক ইজি না ম্যাথগুলো? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু 35 ইন্টু 20 ভাগ 0.2 স্কয়ার। এটার মান কত হয়? এই বলের মান হয় 0.167 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। বলের একক কি? নিউটন। সুতরাং এফ এ সমান এটা। দেখছো কত ইজিলি চলে আসছে। ম্যাথ গুলো এমনি ইজি, ফিজিক্সের এটা না, প্রতিটা ম্যাথ ইজি তুমি যদি বুঝতে পারো। দেখো আরেকটা ম্যাথ এখানে দেওয়া আছে, কি বলা আছে? পৃথিবীর ভর দিয়ে দিছে কত? পৃথিবীর ভর হচ্ছে 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। ব্যাসার্ধ দিয়ে দিছে, এটা কিসের মান? আর এর মান। পৃথিবীর ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করি, মনে আছে? আর এটা তো এম এর মান। বলছে কি অভিকর্ষ ত্বরণের মান, তাহলে অভিকর্ষ ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জি দ্বারা। জি সমান হওয়াট আমাকে বের করা লাগবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে আর সমান কত দেওয়া আছে? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। আর ভর এম, পৃথিবীর ভরকে আমরা ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করি, এটা মান কত? 5.9898 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। তারপরে এই যে অভিকর্ষ ধ্রুবকের মান, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখা লাগবে। কোন কোন ম্যাথের ক্ষেত্রে এই যে অভিকর্ষ ধ্রুবকের মানটা আছে সেটা দিয়ে দেয়, আর যেখানে দেওয়া থাকবে না সেটা তোমাকে মুখস্থ করা লাগবে, এটা তোমাকে বসানো লাগবে। তাহলে জি এর মান কত? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। মাস্ট তোমার একক ইউজ করা লাগবে, মনে রাখো। একক যদি ইউজ না করো তার জন্য মার কেটে দিবে, তার জন্য একক ইউজ করা লাগবে। এখানে এগুলা দেওয়া আছে। তো এখন তা আমরা জানি সূত্রটা কি? উই নো দ্যাট হবে, উই নো দ্যাট। আমরা কি জানি? আমরা জানি জি ইকুয়াল জি এম বাই আর স্কয়ার। মনে পড়ে এই সূত্রটা তোমাদের? আমি যখন তোমাদেরকে থিওরি পড়াইছিলাম, সূত্র পড়াইছিলাম, তখন এই সূত্রটা বের করে দেখাইছিলাম কিভাবে এই সূত্রটা আসে। এফ ইকুয়াল এম জি, আবার এফ ইকুয়াল জি এম এম বাই আর স্কয়ার আছে না, ওইখান থেকে এটা কিন্তু আমি প্রমাণ করে দেখাইছিলাম তোমাদেরকে এই সূত্রটা কিভাবে আসে। যদি বুঝো তো ভালো কথা, না বুঝলে ছড়া মুখস্থ করে ফেলো। যাই হোক, এখন কথা হচ্ছে তাহলে জি এর মান কত? 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু এম এর মান কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24, আর এখানে যে ব্যাসার্ধের মান দেওয়া আছে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এখন জাস্ট ক্যালকুলেটরে যদি বসাও তাহলেই তো মান চলে আসবে। আমরা মানগুলো একটু ক্যালকুলেটরে বসাই। 7 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু কত? 5.98 ইন্টু 10 টু দি পাওয়ার 24 ভাগ কত? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। দেখছো কত ইজিলি মান চলে আসতেছে আমার। ওয়েট, আমি মনে হয় কোথাও একটা ভুল করে রেখেছি। এত বড় মান তো আসার কথা না। এই তো যেটা ভুল করছি, কিনা আর স্কয়ারের মান দিই না। হ্যাঁ, স্কয়ার করি নাই, দ্যাটস ওয়াই মান
এই তো এখন চলে আসছে, কত আসছে? 9.7379। ত্বরণের একক কি? কেজি, সরি সরি সরি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখছো কি সুন্দর করে মানটা চলে আসছে, খুবই ইজি, খুব ইজি। এখন আসো আমরা অন্য একটা ম্যাথ সলভ করার ট্রাই করি। সিমিলারলি এটা আমাদের মহাকর্ষ বল থেকে আসছে। কি বলা আছে? সমভরের দুটি বস্তু পরস্পর থেকে, এখানে দেখো সমভরের মানে দুইটা বস্তুর ভর কি সমান, পরস্পর থেকে কত দূরে আছে? 0.2 মিটার দূরত্ব থেকে একজন একজনের উপরে আকর্ষণ বল ক্রিয়েট করতেছে। এই আকর্ষণ বলের মান কত? আকর্ষণ বলের মান হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻7 নিউটন বলে আকর্ষণ করে। আমাকে বলছে বস্তু দ্বয়ের ভর কত, তার মানে এখানে আমার এম এর মান জানতে চাইছে, তাই না? তো আমরা যেহেতু এখানে কি কি দেওয়া আছে সেই জিনিসগুলো আমরা আগে লিখে ফেলি। এখানে কি দেওয়া আছে? ভর দেওয়া আছে। সমভরের আমরা জানি যে দুইটা বস্তু পরস্পরের উপর আকর্ষণ করে, একটা হচ্ছে m1 একটা হচ্ছে m2। যেহেতু দুইটার ভরই m সমান, তাহলে আমি এটারও m ধরে নিতে পারি, এটারও আমরা m ধরে নিতে পারি। তাহলে আমরা লিখব ধরি বস্তুদ্বয়, বস্তুদ্বয় একটা হচ্ছে m1 ইকুয়াল m, m2 ইকুয়াল কি হবে? m ই হবে। আর কি দেওয়া আছে? দেওয়া আছে যে f এর মান, f এর মান কত দেওয়া আছে? 6.67 ইন্টু 10⁻⁻7 নিউটন। আর r এর মান কত দেওয়া আছে? r এর মান দেওয়া আছে 0.2 মিটার। তা আমাকে তো দিন শেষে m এর মানগুলাই বের করা লাগবে। আর হ্যাঁ, এখানে কিন্তু g এর মান দেওয়া নাই। তোমাদেরকে একটু আগেই বলছিলাম কোন কোন ম্যাথের ক্ষেত্রে অভিকর্ষ ধ্রুবক যেটা আছে, সরি মহাকর্ষীয় ধ্রুবক যে জিনিসটা আছে সেটার মান দিয়ে দিবে। তোমাদের এখানে কিন্তু জি এর মান দেওয়া নাই। তোমাদেরকে আগেই বলেছিলাম কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে মহাকর্ষীয় ধ্রুবকের মান দেওয়া থাকে, কিন্তু ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রেই করে কি তারা এই মানটা দিয়ে দেয় না। তো এটা তোমাকে মুখস্থ রাখা লাগবে। তাহলে জি এর মান কত? 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, তাই না? তো সবকিছুই তো আমি পেয়ে গেলাম। এখন আমরা জানি কি আনসার হবে কি? উই নো দ্যাট, আমরা জানি F ইকুয়াল G ইন্টু M1 M2 বাই আর স্কয়ার, তাই না? তাহলে এখান থেকে F ইকুয়াল G, M1 এর মানও কিন্তু M, M2 এর মানও কিন্তু M, যেটা আমরা আগেই ধরে নিছি আর স্কয়ার। তাহলে এখান থেকে কি হয়? F ইকুয়াল G m স্কয়ার বাই আর স্কয়ার না? এখন বলো এখানে আমি মান বের করব কার? মান বের করব তো আমি দিন শেষে এই m এর মান বের করব। তাহলে যার মান বের করব তাকে আমরা এক পাশে নিয়ে আসব আর বাকি সবগুলোর এক পাশে রাখবো। হ্যাঁ, তাহলে এখন অপরাধীকে এক পাশে নিয়ে আসি। যদি অপরাধীকে এক পাশে আনি তাহলে কি হবে? এখানে জি এখানে আছে কিসে? গুণে আছে। তাহলে এখানে আসলে কি হবে? ভাগ হবে না? জি। আর আর এখানে আছে কিসে? ভাগে আছে। এখানে আসলে গুণ হয়ে যাবে। তাহলে এম হইছে। এখন তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? এম স্কয়ার ইকুয়াল এফ ইন্টু আর স্কয়ার বাই জি। তাহলে এফ এর মান কত দেওয়া আছে দেখো তো? 6.67 ইন্টু 10⁻⁻7 ইন্টু আর এর মান কত দেওয়া আছে? 0.2 স্কয়ার। আর জি এর মান কত দেওয়া আছে? 6.67 ইন্টু 10⁻⁻11। এখন জাস্ট ক্যালকুলেটরের মানটা বসাও, তাহলে এম স্কয়ারের মানটা পেয়ে যাবা। তাহলে দেখো এখানে আমরা জাস্ট মানগুলা বসাই, তাহলে কি হয়? 6.67 ইন্টু 10⁻⁻7 ইন্টু 0.2 স্কয়ার ভাগ 6.67 ইন্টু 10⁻⁻11 কত আসে? 400। স্কয়ার করো, 400 আসে, 400। এখন আমার তো দিন শেষে এম স্কয়ার মান বের করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য কিসের মান বের করা? এম এর মান বের করা। দ্যাটস ওয়াই আমরা এখানে এম, এইটা এদিকে স্কয়ার এদিকে গেলে কি হয়ে যায়? রুট হয়ে যায় না?
রুট। এখন তোমরা তো বলবা ভাইয়া স্কয়ার যদি ওইদিকে যায় তাহলে তো রুট হবে, কিন্তু তার আগে তো প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে। কিন্তু দেখো ভাইয়া ভর কি কখনো মাইনাস হয়? ভর অলওয়েজ পজিটিভ, কখনোই নেগেটিভ হয় না। তার জন্য জাস্ট আমি প্লাস অংশটা রাখবো। এখন 400 রুট করলে কত হয় দেখো তো, 20 কেজি। তাহলে পাইছো দিন শেষে এম এর মান। এখন দুইটা বস্তুর ভর যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি না বস্তুদ্বয় কত করে ভর, বস্তুদ্বয় ভর হচ্ছে 20 কেজি করে, অর্থাৎ দুইটা বস্তুই 20 কেজি ভরের বস্তু। বুঝতে পারছো ম্যাথটা? এতক্ষণ তো আমরা অনেক ছোট ছোট ম্যাথ সলভ করেছি, এখন আমরা একটা সৃজনশীল ম্যাথ সলভ করার চেষ্টা করি। দেখো এখানে প্রশ্ন কি দেওয়া আছে, আগে আমরা প্রশ্নটা পড়ি। 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপরে, দেখো এখানে কি দেওয়া আছে, ওজন দেওয়া আছে। ওজনকে আমরা ডব্লিউ দ্বারা প্রকাশ করি, তাই না? তাহলে 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির উপরে বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে কত ত্বরণে চলছে? 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল দেওয়া আছে, ঘর্ষণ বলকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ কে দ্বারা প্রকাশ করি। ঘর্ষণ বল দেওয়া আছে 0.5 নিউটন। গ নাম্বার প্রশ্ন আমাকে কি বলছে? গ নাম্বার প্রশ্নে আমাকে বলা হয়েছে যে গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত। তা আমরা সলভ করার জন্য আগে এখানে কি কি দেওয়া আছে সেগুলো লিখে ফেলি, তাই না? এখানে কি দেওয়া আছে দেখো, প্রথমে যে জিনিসটা দেওয়া আছে সেটা হচ্ছে ওজন। কত দেওয়া আছে? 3.92 নিউটন দেওয়া আছে, ওজন দেওয়া আছে। তারপরে কি দেওয়া আছে? তারপরে দেওয়া আছে ঘর্ষণ বল দেওয়া আছে এফ কে 0.5 নিউটন। ত্বরণও দেওয়া আছে, ত্বরণ কত দেওয়া আছে? 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাকে বলছে কি বের করার জন্য? প্রথমে গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত সেটা বের করার জন্য। এখন ভাই আমরা যে কোনো বলের সূত্র ব্যবহার করি, আমরা তো জানি বলের সূত্র F ইকুয়াল এম এ। এখানে আমাদের এম এর মান দরকার, কিসের মান দরকার? এম এর মান দরকার। কিন্তু আমাকে দেওয়া আছে ওজন, আমাকে ভরটা দেওয়া নাই। তাহলে প্রথমে তো ওজন থেকে আমি কি বের করব? ভর বের করে নিব। তাহলে আমরা জানি উই নো দ্যাট ডব্লিউ ইকুয়াল এম জি। ওজন হচ্ছে ভর ইনটু অভিকর্ষ ত্বরণের গুণফলই হচ্ছে কি বস্তুর ওজন। তাইলে এখান থেকে আমরা ডব্লিউ সমান আমার তো দিন শেষে টার্গেট হচ্ছে এমটা বের করা, তাই না? তাহলে এম রে যদি এক পাশে নিয়ে আসি তাহলে ডব্লিউ বাই জি। তাহলে এখানে ডব্লিউ এর মান কত দেওয়া আছে? 3.92 বাই জি এর মান কত? 9.8। তাহলে আমরা এখানে জি এর মানটাও লিখে রাখি, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। যা যা এখানে ব্যবহার করবা এখানে গিয়ে এখানে সবকিছুর মান লিখে রাখা লাগবে। তাহলে আমাদের এম এর মান কত আসে? 3.92 ভাগ 9.8, 0.4 কেজি। এটা হচ্ছে আমার ভর। এখন আমরা কি জানি? আমরা জানি বল, আবার আবার বলের সূত্র কি? এফ ইকুয়াল এম এ না ভাইয়া? এম এ। যদি এম এ কখন হয় এফ ইকুয়াল? যখন কোনো ঘর্ষণ কাজ করে না, তখন আমরা যে বল প্রয়োগ করি সম্পূর্ণ বলটা ত্বরণ হইতে সাহায্য করে। কিন্তু এখানে যেহেতু ঘর্ষণ আছে, ঘর্ষণের কাজটা কি? একটা গাড়ি গতিশীল অবস্থায় আছে, এখন ঘর্ষণ কি করে? গতির বিরুদ্ধে বাধা দান করে না? তাহলে আমি ঘর্ষণের কারণে কি হইতেছে? আমার বাধাপ্রাপ্ত হইতেছে। এখন আমি যে বাধাপ্রাপ্ত হইতেছি তার কারণে কি আমার কিছু পরিমাণ ত্বরণ কমে যাবে না? তো এই যে ঘর্ষণ বলটা সেটা তো আমার যুক্ত করা লাগবে, কারণ আমার টোটাল বল যেটা লাগতেছে সেটার কিছু অংশ লাগতেছে এই যে ঘর্ষণ বলটাকে কি করার জন্য, এটারে অতিক্রম করার জন্য। আর বাকি অংশটুকু কোথায় লাগতেছে? বাকি অংশটুকু লাগতেছে আমার ত্বরণ হওয়ার জন্য, তাই না? তাহলে এখানে যে এফটা পাবো সেটা কি আমার ঘর্ষণ বল আর এম এর সমষ্টি না? তাহলে আমরা লিখতে পারি কি এফ ইকুয়াল এফ কে প্লাস এম এ।
এখন এখান থেকে এখন আমরা ইজিলি বের করে ফেলতে পারবো এফ এর মান কত দেওয়া আছে, ঘর্ষণ বলের মান দেওয়া আছে 0.5 নিউটন প্লাস এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া নাই, আমরা বের করে নিছি 0.4, এর মান দেওয়া আছে কত 0.5। এখন জাস্ট তুমি ক্যালকুলেটরে বসাও, দেখবা তোমার মান চলে আসছে প্লাস 0.4 ইন্টু 0.5। দেখছো 0.7 নিউটন। তাইলে গাড়ির উপরে টোটাল কি পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে, গাড়ির উপরে বল প্রয়োগ করা হয়েছে 0.7 নিউটন, যেটার মধ্যে 0.5 নিউটনে কি করছে, ঘর্ষণের কারণে বাধাপ্রাপ্ত হয়েছে, বাকি 0.2 নিউটন কি করছে, ত্বরণের পরিবর্তন মানে ত্বরণ হইতে সাহায্য করছে। এটাই হচ্ছে আমাদের গ নাম্বার। এখন আমরা দেখব ঘ নাম্বার ম্যাথটা। ঘ নাম্বার প্রশ্নে কি বলা আছে, ঘ নাম্বার প্রশ্নে বলা আছে যে ঘর্ষণ যুক্ত ও ঘর্ষণহীন অবস্থায় ত্বরণের কি পরিবর্তন হবে। দেখো ভাই, আমাকে প্রশ্নের মধ্যে যে ত্বরণটা দেওয়া আছে এই ত্বরণটা কিন্তু বলে দিছে ঘর্ষণযুক্ত মেঝেতে, তাহলে যে ভ্যালুটা আমাদের দেওয়া আছে সেটা কি অবস্থায় দেওয়া আছে, ঘর্ষণযুক্ত মেঝেতে। এখন আমরা যখন ঘ নাম্বারটা করব, তাহলে এখানে আমার একটা ভ্যালু দেওয়া আছে কি এ, যেটা আমার ঘর্ষণযুক্ত মেঝেতে। এখন আমি যখন ঘর্ষণহীন মেঝেতে বের করব, তাহলে আমার কি হবে, তখন আমার বল বল সমান কি হবে, বল আমরা তো জানি বল এফ সমান এই যে ঘর্ষণ বল, একটু আগে বলছিলাম ঘর্ষণ বল প্লাস এম এ, একটা এ তো দেওয়াই আছে, আমি এখন আলাদা একটা এ বের করব, যেটা হবে আমার কিসের জন্য, যেটা হবে আমার ঘর্ষণহীন মেঝেতে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ঘর্ষণহীন মেঝেতে, ঘর্ষণহীন মেঝেতে। তাইলে এখানে এটারে এ প্রাইম দি, তাহলে দেখো তো ভাই ঘর্ষণহীন, তার মানে এখানে কোনো ঘর্ষণ বলই নাই, তাহলে এখানে এটার মান কত হবে, এটার মান 0 হয়ে যাবে না ভাইয়া। আর এম এ প্রাইম, এখন তুমি বলো এই যে এফটা আছে, এই এফটা তো আমরা বের করে নিছি, এফটা কত বের করে নিছি একটু আগে, 0.7 নিউটন। এখন এই যে 0.7 নিউটনটা আছে, এটা সবটুকুই তো ত্বরণে সাহায্য করবে, তাই না? তাহলে এখানে এফ এর মান কত হয়ে যাবে, 0.7 নিউটন। তাহলে এখানে দিন শেষে তুমি এ প্রাইমের মানটা বের করো, এ প্রাইম সমান কত হবে, এটা তো 0, এটার সাথে এটা যোগ করলে এটাই হবে, তাহলে 0.7 বাই এম হয়ে যাচ্ছে না। এম এর মান তো আমরা গ নাম্বারে বের করে আসছি, তাহলে এম এর মান তো আমরা জানি, এম এর মান কত 0.4। তাহলে এখন তুমি এ প্রাইমের মান কত পাচ্ছ, এ প্রাইমের মান পাচ্ছ 0.7 বাই 0.4, 0.7 ভাগ 0.4, তাহলে কত পাচ্ছ 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখছো ঘর্ষণ থাকার কারণে আমার ত্বরণ ছিল 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, যখন আমি ঘর্ষণটা বাদ দিয়ে দিছি তখন ত্বরণের মান কত বেড়ে গেছে। এখন আমাকে প্রশ্নের পর অংশে বলছে কি কি পরিবর্তন হবে, তার মানে এখন আমার পরিবর্তনটা বের করা লাগবে। সুতরাং ত্বরণের পরিবর্তন, ত্বরণের পরিবর্তন, তাহলে এ প্রাইম মাইনাস এ না, এ প্রাইম মানে কত 7 মাইনাস 0.5 সমান কত হচ্ছে, মাইনাস করো একটা থেকে, মাইনাস 0.5, 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখছো ত্বরণের মানের কত পরিবর্তন হয়েছে, তাহলে ত্বরণের মানের পরিবর্তন হয়েছে কত 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা গাণিতিক ব্যাখ্যা থেকে তো এটা জানছি, এখন আমরা পরিশেষে কি লিখে দিব, সুতরাং আমরা বলতে পারি যে ঘর্ষণ অবস্থায় মেঝের ত্বরণ ছিল কত, মেঝের ত্বরণ ছিল 0.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঘর্ষণহীন অবস্থায় ছিল 1.75 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা বলতে পারি ঘর্ষণহীন আর ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণের পরিবর্তন হচ্ছে 1.25 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটাই হচ্ছে তোমাদের এই ম্যাথের গাণিতিক ব্যাখ্যা। দেখছো ম্যাথগুলো কত ইজি, জাস্ট তোমরা একটু বোঝার চেষ্টা করো, ফিজিক্সের ম্যাথগুলো একটু ফিল করার চেষ্টা করো কি হয়েছে, সবকিছুই দেওয়া থাকে, সবকিছুই দেওয়া থাকে, জাস্ট
কিছু জিনিস দেওয়া থাকে না, হয়তো একটা বা দুইটা দেওয়া থাকে না, এটা তোমাকে বের করা লাগবে, আর সবই দেওয়া আছে, অনেক ইজি। এই টাইপের ম্যাথ গুলাই হচ্ছে তোমাদের এই অধ্যায়ের ম্যাথ। তোমরা যদি একটু বুঝে সলভ করতে পারো, দেখবা যে প্রতিটা ম্যাথই তোমাদের কাছে ইজি লাগতেছে। তো তোমরা তোমাদের যে প্র্যাকটিস বইগুলো আছে সেগুলো থেকে চেষ্টা করবা যে আরো অনেক ধরনের ম্যাথ সলভ করার জন্য, তাহলে যত বেশি সলভ করবা তত বেশি তুমি প্রবলেম সহজেই বুঝতে পারবা, সহজেই সলভ করতে পারবা। তুমি যদি সলভ না করো তাহলে একটা সময় গিয়ে কিছুই পারবা না। তার জন্য এই জিনিসগুলো প্র্যাকটিসের উপরে রাখা লাগবে, আর বেশি বেশি ম্যাথ সলভ করা লাগবে। আর আজকের ভিডিওতে যদি তোমরা কিছু না বুঝে থাকো, তাহলে আমি বরাবরের মতোই বলি যে কমেন্ট বক্স তো আছে, কোনো মানে দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই ফ্রিলি কোশ্চেন করে ফেলবা, ভাইয়া উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ।